স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শকমূল্যে আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সাখাওয়াত সায়ন্ত, ডাক্তার জাহিদুর রহমান। দুজনকে আপনারা চেনেন, দুজনের পরিচয় দেওয়ার দরকার নেই। আমরা সরাসরি অনুষ্ঠানে যেতে চাই। জাহেদ, আপনি জানেন জানাজা নয়, জনজোয়ার বাংলাদেশের ইতিহাসে এর আগে আমরা কখনো দেখিনি। এটা ইতিমধ্যেই রেকর্ড হয়েছে। মুসলিম বিশ্বের কোনো নেতার জানাজায় এত লোক আর কখনো হয়নি, এত বড় জানাজার হয়নি। কেন এমন হলো? খালেদা জিয়া কে ছিলেন? তার জন্য কেন এত মানুষ, এত শোক, আর এত দেশি বিদেশি মিডিয়া যেভাবে কাভার করেছে, এটা বিরল ঘটনা। আপনার দৃষ্টি থেকে। ধন্যবাদ আপনাকে। কে ছিলেন মানে এই প্রশ্নটার অনেক জবাব, কারণ ওনার অনেকগুলো পরিচয়। একটা পরিচয় যদি পিক করি, সেটা হচ্ছে আজন্ম এবং আমৃত্যু, আমরা এভাবে বলবো, আমৃত্যু গণতন্ত্রের উদার গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে কিন্তু বহু রকম গণতন্ত্রের ফর্ম আছে। এখন ইলিবারাল ডেমোক্রেসি বলে একটা আলাপ এখন ইউরোপে করছেন ভিক্টর অরবানরা। লিবারাল, উদার, মধ্যপন্থী গণতন্ত্রের জন্য লড়াই করা একজন মানুষ। লড়াই অনেকেই করে, কিন্তু যে মানুষটা লড়াই করতে গিয়ে ব্যক্তিগত পারিবারিক ভয়ঙ্কর মূল্য দিয়েছেন। আর একটু পেছনে যদি যে তারও আগে এই দেশের মানুষকে অসাধারণ স্বপ্ন দেখিয়েছিল একজন প্রেসিডেন্ট। তার স্ত্রী হিসেবেও তিনি প্রাথমিকভাবে যে মানুষটাকে হত্যা করা হয় এবং খুব কম বয়সে তিনি বিধবা হয়েছিলেন, তারপরে তার যে লড়াই, বাংলাদেশকে ক্রমাগত সার্ভ করে যাওয়া, এবং শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় তার জীবনে তাকে এভাবে বলা ঠিক না, মানে মানুষই কিন্তু একদম একটা সেন্টের কাছাকাছি একটা জায়গায় তাকে নিয়ে গেছে। শেষে এসে তিনি যে লড়াইটা করেছেন, তার লড়াইটা না আমরা অনেকে, যেহেতু উনি মাঠে নেমে মিছিল করেননি, জনসভা করেননি, করতে পারেননি, আসলে তার এই লড়াইটা আমরা অনেকে আন্ডার এস্টিমেট করেছি। আমি খুব বলতাম কথাটা, যেমন ধরুন তিনি তো 18 সালের নির্বাচনের আগে জেলে গেলেন, তিনি ছিলেন না। এরপরে করোনার ভয়ে শেখ হাসিনা তাকে বাইরে আনলো, কিন্তু একরকম গৃহবন্দী করে রাখলেন। তারপর অসুস্থ হয়ে গেলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে অসুস্থই ছিলেন। কিন্তু এই যে তিনি দেশ ছেড়ে চলে গেলেন না, এই যে উনি গেলেন না, এটা বাইরে থেকে জনাব তারেক রহমান অসাধারণ দক্ষতার সাথে দল সামলিয়েছেন। আর তিনি যে তার ভেরি প্রেজেন্স, ওনার থাকার কারণেই না এই বিএনপিকে যে কোনো কিছু করে ফেলা যায় না। এবং এটা উনি করেছেন, আমরা দুজনে এখানে ডক্টর, তার হেলথ এবং মানে আমরা যদি ধর্মীয় পয়েন্ট অফ ভিউ সরিয়ে রেখেও কথা বলি, তার আয়ুর ঝুঁকি নিয়ে কথাটা এইরকম। উনি সুচিকিৎসা পান নাই, উনি একটা ডিল নিতে পারতেন। উনি 18 সালে বিদেশে চলে গেলে তখন সম্ভবত আমার লিভার সিরোসিস হয়, উনি খুব আর্লি চেঞ্জেস যদি থাকতো, বা 24-এর আগেও তার সাথে এই আলোচনা চলছিল, আগে চলে গেলে ওনার একটা লিভার ট্রান্সপ্লান্ট হতে পারতো। এটা খুবই খারাপ অবস্থায় চলে গেছে, আরও অন্যান্য জটিলতা আছে, কিন্তু না, উনি মৃত্যুই বেছে নিলেন দেশের স্বার্থে। মানে আমি বলার সময় আমার কাছে আসলেই মানে অবাক লাগে উনি এটা করেছেন। ওনার একটা সন্তান এই বিগত সরকারের অত্যাচারের কারণেই সন্তান আসতে পারেনি, তিনি অবরুদ্ধ অবস্থায় সন্তানের মৃত্যু দেখেছেন, জেলে থেকে মায়ের মৃত্যু দেখেছেন, আরেক সন্তানের বিরুদ্ধে মামলা, তার আগে টর্চার্ড হয়েছেন। এই যে যাবতীয় লড়াই তিনি করেছেন, শেষ পর্যন্ত মানুষ তাকে ওই জায়গায় নিয়ে গেছে। এবং আমি যোগ করব, তিনি আসলে একেবারে সেন্টের পর্যায়ে চলে গেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে। আমি নিজে আমার বিপক্ষ বা শত্রু সম্পর্কেও চেষ্টা করি যতটা সম্ভব সফট থাকার জন্য, অন্তত ভদ্রতা যেন করি। আওয়ামী লীগের সময় তাদের মন্ত্রীদের সমালোচনা করার সময় আমি জনাব বলছি, এটা নিয়ে অনেকে ক্ষুব্ধ থাকেন, কিন্তু এই আমি না 5 আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে খুবই টাফ কথাবার্তা বলেছি আমি, কারণ যখন চলে গেছে আমার এতদিনের এই যাবতীয় ক্ষোভ কিছুটা হলেও উগরে গেছে। কিন্তু খালেদা জিয়ার চাইতে বেশি টর্চার কে হয়েছে ব্যক্তিগতভাবে, দল, সব কিছু মিলে। আমি খুব অবাক হয়ে দেখলাম, বা আমরা সবাই অবাক হয়ে দেখেছি, 5 আগস্ট থেকে পরবর্তী সময় পর্যন্ত এই মানুষটা একটা কথা ফিরিয়ে দিলেন না। এই সুযোগটা যদি ফিরিয়ে দিতেন, মানুষ এটাকে লেজিটিমেট মনে করতো যে উনি পারেন, ওনার উপরে যা হয়েছে উনি পারেন, কিন্তু উনি করলেন না। তাতে যেটা হলো, তিনি ওই যে আমরা প্রায় বলি না, জাতীয় অভিভাবকের মতো জায়গায় চলে গেছেন। এবং আমি একটু বলি, অনেকে হয়তো অপছন্দ করবেন, তার মৃত্যু, তার শরীর ধ্বংস হওয়া, তার এত রোগের পেছনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই বিরাট দায়ী। কিন্তু তারপরও আমি যদি যোগ করি, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের স্টেটমেন্ট তার মৃত্যুর পর যদি আমরা দেখি, আমার মনে হয় তারা বুঝতে পেরেছেন যে উনি এমন একটা জায়গায় চলে গেছেন,
তাকে না আর হালকা কিছু বলা যাবে না। শেখ হাসিনা তাকে গণতন্ত্রের লড়াইয়ের কথা বলে যেভাবে অভিষিক্ত করছেন, বিরাজনীতিকরণের কথা বলে সজীব ওয়াজেদ যাকে যেভাবে তাকে বক্তব্য দিচ্ছেন, তার মানে ওনারা এটা বোঝেন বাংলাদেশে তাদের রাজনীতির কোথাও কিছুটাও যদি সম্ভাবনা কোথাও যদি রাখতে হয়, বেগম খালেদা জিয়াকে রেকগনাইজ করেই সেটা করতে হবে। শুনি ওই জায়গায় চলে গেছে। এখন এই যে মানুষ আসলো, আসলে সেটারই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। আর একটা কথা একটু বলে রাখা জরুরি, বিশেষ করে জেনজিরা না ঠিকঠাক মতো বুঝতে পারেনি বেগম খালেদা জিয়া কী ছিল। তারা যে সময়টা বেড়ে উঠেছে, একটা বড় সময়ে তিনি অসুস্থ ছিলেন, জেলে ছিলেন, কিন্তু একটা মানুষ অসুস্থ জেলে থাকাও যে কত বড় রাজনীতি হতে পারে, জাস্ট দেশ ত্যাগ না করা ইটসেলফ বোঝেনি, বা এর আগে তিনি কি করেছেন না করেছেন এই ব্যাপারগুলো তাদের জানা ছিল না। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ব্যাপারগুলো সামনে আসতে শুরু করেছে। তার লড়াই, সাহস এবং দেশপ্রেমী কি দেশপ্রেম এবং উদারতা। আমি এই জায়গাটা বলছি, আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনি প্রতিশোধ নিলেও কেউ কিছু বলতে, আচ্ছা 5 আগস্ট সামান্য একটা ক্ষোভের কথা, একটা ক্ষোভের শব্দ না দেশে আগুন জ্বালিয়ে দিতে পারতো। স্যার উনি করেননি, মানুষকে বরং বলেছে শান্ত হয়ে, এবং নির্দেশনা দিয়ে সবাইকে পাঠিয়েছেন যাতে এলাকায় থাকে। আমি বিএনপি নেতাদেরকে কাছে শুনি, তারেক রহমান, খালেদা জিয়া এই নির্দেশনাই দিচ্ছেন। আচ্ছা 5 আগস্ট সামাল দেওয়া গেল, এরপরে উনি কথা বলেছেন, পারতেন না দুটো কথা বলতে, দুটো কথা শুনিয়ে দিতে? অবশ্যই। সো আপনি সব আছে, তার সাথে আপনার একটা অবিশ্বাস্য উদার গণতান্ত্রিক মানসিকতা আছে। আমরা যে মধ্যপন্থী রাজনীতির কথা বলি, এই আলাপটা আমরা একটু পরেই করব, এটাও খুব গুরুত্বপূর্ণ যে এখন খালি গণতন্ত্র আর রাজনীতি থাকলে না, গণতন্ত্রের মধ্যেই এখন উগ্রতা ঢুকে পড়েছে, উগ্রবাদ ঢুকে পড়েছে, রাইটিস্ট আইডেন্টিটি পলিটিক্স ঢুকে পড়ছে, যারা অত্যন্ত উগ্র ভাষায় কথা বলেন, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেন। এটাই তাদের রাজনীতি। নরেন্দ্র মোদী যে রাজনীতিটা করেন, ট্রাম্প যে রাজনীতিটা করেন, নাইজেল ফারাজ যে রাজনীতি করেন, মেরিন লাপেন যে রাজনীতি করেন, সেই জায়গায়ও তিনি ট্রুলি একসময় বলেছিলেন না যে আমরা ডানের বামে, বামের ডানে, এই জায়গায় মধ্যপন্থার রাজনীতি, সবাইকে অ্যাকোমোডেট করা। আমরা শেখ হাসিনার বিচার চাই, শেখ হাসিনার বিচার খালেদা জিয়াও নিশ্চয়ই চাইতেন, সবাই চাই, কিন্তু কোনো বিদ্বেষের জন্য না, এটা একটা সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। সো এইটা আমার কাছে অনেক বড় মনে হয়। মানে উনি আমাদের 8-10 জন মানুষের জায়গা থেকে উনি যে সবার মাথার উপরে চলে গেলেন, সবাই যে তাকে এভাবে নিল, তার একটা প্রধান কারণ পোস্ট 5 আগস্ট উনি যা করেছেন, আমার ধারণা সেটা। অনেক ধন্যবাদ আপনাকে। শান্ত, আপনি তো সম্ভবত জানাজায় অংশ নিয়েছেন, কেমন ছিল জানাজা, কি দেখলেন সেখানে? এটা আসলে আমি ইতিহাসের সাক্ষী হলাম। বাংলাদেশে তো এর আগে বহু নেতা মারা গেছেন, অনেকের জানাজায় অংশগ্রহণ করেছি। জিয়াউর রহমানের জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি, বইয়ের পাতায় পড়েছি, ভিডিও দেখেছি এবং শুনেছি সেটা একটা অনন্য রেকর্ড হয়েছিল। এইবার আমি আমার বড় ছেলেকে নিয়ে, ওর বয়স 18 হলো মাত্র, ও কালকে রাতেই বলছিল যাবে। এর আগে আমি যখন হাদির জানাজা হয়, আমি চিটাগাঙে গেছিলাম একটা কনফারেন্সে, ও একা গিয়েছে, তো যাবে এবং ও সংসদ ভবন চত্বরের সামনের ওইখানে গিয়ে জানাজা পড়তে চায়। সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি রওনা দিয়ে ওকে দিয়ে দীর্ঘ পথ হেঁটে সেই মানুষের ভিড় ঠেলে ঠেলে যেতে হয়েছে। মাঝে মাঝেই মোবাইলে ঢুকে লাইভ দেখেছি কেমন লোক হয়েছে, কত দূর ভরে গেল। আমি যখন মগবাজারে তখনই শুনছি সেই সকাল 10:30-11টার সময় বিজয় সরণি পর্যন্ত ভরে গেছে মানুষে, এইদিকে তেজগাঁ বাংলা মোটর পর্যন্ত এইদিকে লোক। জানাজার সময় তো জানাজা হলো, দেখলাম অনেকের মন্তব্য শুনলাম, মিডিয়ায় কিছু কিছু মাঝে মাঝে দেখলাম। আসার সময় আমার অন্য একটা চ্যানেলে রামপুরায় প্রোগ্রাম ছিল, অলমোস্ট পুরো পথ আমাকে হেঁটে আসতে হলো এবং নির্বিঘ্ন হাঁটা নয়, মানুষের স্রোতের মধ্যে নিজেকে ছেড়ে দেওয়া, মানুষ ঠেলে ঠেলে এগিয়ে দিচ্ছে। আপনি বোঝেন যে একটা মানুষ কম্প্যাক্ট থাকলে যেরকম ইয়েটা, নিজে স্বাধীনভাবে হাঁটা যায় না, ভিড়ের মধ্যে মধ্যে মানুষ আগায়, আমিও আগাই এভাবে। অনেকের জানতে চাইলাম যে কেমন মানুষ হতে পারে, কে বলছেন এটা তো কল্পনা করাও মুশকিল, ছাদে মানুষ, ফ্লাইওভারে মানুষ, রাস্তায় মানুষ, অলিতে গলিতে মানুষ, বড় বড় রাস্তাগুলো ভরে গেছে, মাঠ ভরে গেছে। বেশিরভাগই মতামত হচ্ছে কোটির উপরে মানুষ হয়েছে এই জানাজায়। কোটির উপরে মানুষ বাংলাদেশে একজন মানুষের জানাজায়, এই শীত উপেক্ষা করে সারা দেশ থেকেও কেউ কেউ এসছেন, ঢাকার মানুষ গেছেন, এবং এর সবই যে বিএনপির রাজনীতি করা মানুষ তাও নয়, অন্য রাজনীতি করা অথবা কোনো দল না করা মানুষ। কেন গিয়েছেন? খালেদা জিয়াকে ভালোবেসে। কেন ভালোবাসেন এই মানুষটাকে? ডক্টর জাহিদ এতক্ষণ বলেছেন। একজন
খুবই সাধারণ একজন গৃহবধূ, যিনি কখনো এক্সপোজড হতেন না রাজনৈতিক কাজে। তার হাজব্যান্ড প্রেসিডেন্ট থাকা অবস্থায় কোনো রাজনৈতিক কর্মসূচি এটা ওইটায় নিজেকে সম্পৃক্ত করতেন না। স্বামীর মৃত্যুর পরে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে তাকে রাজনীতিতে আসতে হলো। আসার পরে প্রাথমিক সদস্য পদ দিলেন 82 সনে, 83 সনে ভাইস প্রেসিডেন্ট হলেন, 84 সনে এসে দলের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান হলেন এবং পরে কাউন্সিলের মাধ্যমে ভাইস চেয়ারম্যান হলেন। 41 বছর ধরে এই দলটাকে নেতৃত্ব দিলেন এবং নেতৃত্ব দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় যে দলটি করেছিলেন এবং সঙ্গত কারণেই নতুন দল হিসেবে বিভিন্ন দল থেকে লোকজন এনে বা নির্দলীয় যোগ্য লোকদের এনে দল করলেন। সেই দল থেকে অনেকে আবার এরশাদের সময় ভেঙেও গেল, ভাগিয়ে নিয়ে গেল, এরশাদ মন্ত্রী করলো, নানান পদ দিল। সেই ভাঙনের মুখে দলের দায়িত্ব নিয়ে দলটাকে তিনি এদেশের মাটি ও মানুষের দলে পরিণত করলেন, সাংগঠনিক ভিত্তি দিলেন এবং আজকের এই পর্যায়ের একটা বিএনপি গঠন করলেন। তার মধ্যে তাকে এরশাদের সময় নিপীড়ন সহ্য করতে হয়েছে, তাকে অবরুদ্ধ থাকতে হয়েছে। তারপরে 86 নির্বাচনের সময় যখন শেখ হাসিনা, আওয়ামী লীগ একটি বড় দল, তার নেত্রী নির্বাচনে গেলে জাতীয় বেঈমান হবে ঘোষণা দেওয়ার দুদিনের মধ্যে চলে গেল, তার সঙ্গে জামায়াত ইসলাম তাদের সঙ্গী হলো। সেই অবস্থায় বিএনপি তারা বড় দল, মানে বড় দল এবং মেঝো দল দুটা দলই চলে গেল। বিএনপি কি করবে সিদ্ধান্ত নিলেন তিনি আপোষহীনভাবেই যে তিনি আপোষ করবেন না, এরশাদের অধীনে নির্বাচন যাবেন না। এবং এই আপোষহীন অবস্থান নিয়ে নেতৃত্ব দিয়ে তার পরিশ্রম, মেধা, যোগ্যতা দিয়ে এইরকম একটা বিএনপির এরকম দুরবস্থা থেকে দলটাকে টেনে তুলে এনে 91-তে ক্ষমতায় আসলো। এর পরের ইতিহাস তো এখনকার জেনারেশনও শুনছে, জানে যে আওয়ামী লীগের নিপীড়ন, 111-এর সময় তাকে জেলে যাওয়া এবং তার যে রাজনৈতিক দূরদর্শিতা এবং নারীদের শিক্ষার জন্য, নারীদের মেয়েদের অবৈতনিক শিক্ষা দেওয়া, স্কুলগামী মেয়েদের সংখ্যা বাড়ানো, বাল্যবিবাহ কমানো, আজকে মেয়েরা যে অনেক জায়গায় শিক্ষিত এবং এস্টাবলিশড, এর গোড়াপত্তনটা কিন্তু ওই খালেদা জিয়া করেছেন। কারণ তিনি একজন নারী এবং তার একাডেমিক শিক্ষায় তিনি অনেক দূর এগুতে না পারলেও তার ভেতরে যে শিক্ষার আলোটা ছিল সেটা প্রমাণ তিনি দিয়েছেন। এইভাবে তিনি এই দলটাকে, দেশটাকে এগিয়ে নিয়ে গেছে। আর কিছু ইউনিক বিষয় ছিল। একটা হচ্ছে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কখনো কারোর সঙ্গে আপোষ করেননি এবং স্পষ্ট ভাষায় প্রকাশ্যে জানিয়ে দিতেন, বিদেশে আমার কোনো প্রভু নেই, বন্ধু আছে। কারো প্রভুত্ব মেনে তিনি কখনো কিছু করবেন না, এটা প্রকাশ্যে জানিয়ে দিতেন, শুধু কৌশলে অবস্থান নিতেন না। তারপর দেখেন ওনার ব্যক্তিত্ব এবং পরিমিতিবোধ। তিনি এত টর্চারের মুখে কখনো বিদেশে যাননি। বলেছেন যে আমি অল্প বয়সে স্বামীকে হারিয়েছি, আমার আপনজন তো এদেশের জনগণ, আপনারাই আমার পরিবার, আপনারাই আমার আপনজন, আমার আর কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা। তাকে নিয়ে জাতীয় সংসদে স্বয়ং শেখ হাসিনা এবং তার কামলা শ্রেণীর যে সব এমপিরা ছিল এবং নারী এমপিরা পর্যন্ত এমন কদর্য ভাষায়, এমন বাজেভাবে খালেদা জিয়ার ব্যক্তিগত চরিত্র নিয়ে মিথ্যা রটনা, বাজে কথা বলে এতটা অপদস্থ করবার চেষ্টা করত। খালেদা জিয়া এক কথায় জবাব দিয়ে দিলেন যে কখনো কখনো নীরবতাই এদের মোক্ষম উত্তর। এক কথায় শেষ। এই যে জাহেদ বলছিলেন যে 111-এর এই আওয়ামী লীগের আমলে তাকে একটা মিথ্যা মামলায় জেল খাটানো, বিনা চিকিৎসায় রাখা, রোগটা আরও বেশি গুরুতর হয়ে গেল সেই সুযোগে, বাংলাদেশের পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নেবেন সেটুকুও সুযোগ দেওয়া হলো না এবং মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আমি দু একটা অনুষ্ঠানে বলেছি যে শেখ হাসিনার এই যে মৃত্যু, এটা শুধুই মৃত্যু না, এটা একটা হত্যাকাণ্ড। এইটা স্লো পয়জনিং করে যেরকম মারে, সেরকম চিকিৎসা না দিতে দিয়ে রোগকে আরও গুরুতর করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, সেটা এক ধরনের ওই হত্যাকাণ্ডের আকাঙ্ক্ষা থেকে করা। এটাই করেছে শেখ হাসিনা। এমন নিপীড়নের পরেও 5 আগস্টের পরে তিনি নিজের দলকে, দেশবাসীতে সংযত থাকতে বলতেন, ধৈর্য ধারণ করতে বললেন, আওয়ামী লীগের সঙ্গে কনফ্লিক্টে জড়াতে না বললেন, তাদের উপর আক্রমণ যাতে না হয় দলীয় কর্মীদের সেটা পাহারা দিতে বললেন। ফাইনালি তিনি এক কথায় জবাব দিলেন, বললেন আমি এর বিচারের ভার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। এই যে একজন মানুষ এক কথায়, দেখেন আপনি 3 জায়গায় দেখেন
বিদেশে বন্ধু নেই, এই যে তার জবাব, মোক্ষম জবাব, নীরবতা এবং আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি, 3টা গুরুতর সময় 3টা বাক্য দিয়ে তিনি সমস্ত জবাব দিয়ে দিলেন। তো সেই মানুষের প্রতি যে ভালোবাসা, সেটা তো জেনারেশন থেকে জেনারেশন দেশের মানুষের থাকবে, তার প্রতিফলন হয়েছে আজকের এই জানাজা। এবং বাংলাদেশে শুধু না, আমি খুব সংক্ষেপে শেষ করে দেই, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কারো মৃত্যু হলে যেই রকম রেসপন্স, খালেদা জিয়ার একজন সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং দলের চেয়ারপারসন থাকলেও দলের চেয়ারপারসনের অ্যাক্টিভলি দায়িত্ব পালন করছিলেন না তিনি, বা পারছিলেন না, সেই রকম একজন নেত্রীর মৃত্যুতে বিশ্ববাসী রাজনৈতিক অঙ্গনে তার জন্য যে স্টেটমেন্ট করেছে, সেখানে শুধু শোক প্রকাশ করে থেমে থাকেনি কেউ। তার যে সাহস, সংগ্রাম এবং সাফল্যের ইতিহাসে ভরা তার যে রাজনৈতিক জীবন, সেগুলো উল্লেখ করতে কেউ ভুলেননি, সংবাদ মাধ্যমগুলো সেগুলো ভুলেনি। এইরকম কজন পায় বলেন? অনেক ধন্যবাদ আপনাকে। জাহেদ, আপনি উদার গণতন্ত্রের কথা বলছিলেন। যেমন ধরুন, আমি এখন মানে উনি যখন খুব অসুস্থ হয়ে যান, তখন আমি অনেক জায়গায় একটা কথা বলেছি, মানে বেগম খালেদা জিয়ার আর কিছু বেঁচে থাকলে উনি আর কিছু অর্জন হতো? উত্তর হচ্ছে হতো না। ওনার জীবনের সব অর্জন উনি আসলে করে ফেলেছেন। একটা ছোট আফসোস আছে আমার মনে হয়, এই দৃশ্যটা যদি উনি দেখতেন, যে তার দল, এতদিন ধরে লিড করা দল, গণতন্ত্রের ফাইট করা দলটা নির্বাচনে জিতেছে, সরকার গঠন করছে, ওনার যে শারীরিক অবস্থা, উনি আসলে তেমন কিছু করতে পারতেন না। এটা দেখলে ভালো হতো। কিন্তু আমি একটা কথা প্রায় বলেছি, ওনার স্বার্থ ছিল না বাঁচার, কিন্তু আমাদের না একটা স্বার্থ ছিল। সেটা হচ্ছে, উনি যে জায়গায় তাকে নিয়ে গেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী দেশে যখন কনফ্লিক্ট হয়, কনফ্লিক্ট কিন্তু ইনএভিটেবল, আমি বারবার বলছি, নির্বাচন হবে, এর আগেও আমাদের একটা প্রবলেম্যাটিক পথ আছে, পরেও আছে। মানে নির্বাচন হয়ে গেলে যে আমরা সিকিওর তা না। মিশরে বা তিউনিসিয়াতে ঝামেলা হয়েছে। এই সময়টা উনি একজন মানুষ যিনি সব রাজনৈতিক দলকে কথা, এমনকি ওনার দলকেও উনি চাপ দেওয়ার মতো সক্ষমতা রাখতেন। পাওয়ারের আরও সেন্টার্স আছে, ব্যবসায়ীরা আছে, সেনাবাহিনী আছে, উনি এখানে চমৎকার একটা মধ্যস্থতা করতে পারতেন। সেটা খুব জরুরি ছিল। উনি থাকলেন না, কিন্তু ওই যে বললাম, আমরা তো প্রায় বলি না, আমরা ওনাকে যদি শ্রদ্ধা করি, আসলে ওনার কাছ থেকে তো কিছু জিনিস নিতে হবে। সংকট এখন আমাদের কোন জায়গায় দাঁড়ালো হচ্ছে, আমরা এখন একটা উগ্রতা বা উগ্র ডানপন্থী রাজনীতি বিপরীতে গ্রো করার প্রবণতা তৈরি হয়েছে। ওই রাজনীতি ডিজার্ভ করে আপনার রেটরিক হবে খুবই টাফ। আপনি আক্রমণ করবেন, আপনি মানুষের, মানে ডানপন্থী রাজনীতি করে কি আসলে আমাদের কতগুলো ইনবর্ন ইনস্টিংক্ট, যেগুলোকে আমরা ইড বলি, আমার মধ্যে রাগ আছে, ক্ষোভ আছে, প্রতিশোধ পরায়ণতা আছে, এগুলোকে উস্কে দিতে থাকে। এটাই তাদের রাজনীতি। দেখবেন আমাদের মাঠেও এই ঘটনা কিন্তু ঘটছে। এগুলোই আমাদের এই অভ্যুত্থানের পরবর্তী কেওস তৈরির খুব বড় সম্ভাবনা তৈরি করছে। এই জায়গায় আমি মনে করি যে তার যে মধ্যপন্থার রাজনীতি ছিল, সেই মধ্যপন্থার রাজনীতিকে ভালোবাসা উচিত। কারণ একটা দেশে নির্বাচন হলেই আসলে গণতন্ত্র চলে আসে না। পৃথিবীতে গণতন্ত্রে নির্বাচিত সরকার মারাত্মক অগণতান্ত্রিক হয়ে উঠছে। এটাই গত 10-15 বছর থেকে পৃথিবীর আলোচনার জায়গা। এই যে আবার মোদির কথা বললাম, ভারতের গণতন্ত্রের যে সূচকে আছে, তাতে ক্রমাগত সে নিচের দিকে নামছে, আমেরিকা নামছে, ইউরোপের মাটিতে হচ্ছে। ফলে তার এই জায়গাটা আমাদের আসলে ধরতে পারতে হবে। আমরা যদি তাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকি, সত্যিকার অর্থে তাকে যদি শ্রদ্ধা করি, আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তার জানাজা পড়ে আসলাম, ঠিক একইভাবে তার শিক্ষাগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত তীব্র আক্রমণের মুখেও সায়ন্তভাই যে বলছেন যে নীরব থাকা। আচ্ছা, নীরব যদি ওনার পর্যায়ে যাওয়া হয়তো যাবে না, আমি হয়তো বলছি না যাবে না, কিন্তু আপনি পাল্টা আরও অনেক বেশি আক্রমণাত্মক কথা না বলেন। আমরা কিন্তু একটা ভালনারেবল টাইমে আছি। মানে উদার গণতন্ত্রের চ্যালেঞ্জগুলো কি মূলত? মানে এই মুহূর্তে চ্যালেঞ্জ হচ্ছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময় যেটা হয়, মানুষ তো এমনিতেই অপ্রেস থাকে, অপ্রেস থাকতে থাকতে তার মধ্যে কিন্তু এমনিতেই রাগ, ক্ষোভ, দ্বন্দ্ব বেড়ে যায়। এখন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে তো উস্কে দেওয়া সম্ভব। ধরুন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, স্পষ্টভাবেই দিই। ভারতের বিরুদ্ধে তো আমাদের যৌক্তিক ক্ষোভ আছে। বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করার পেছনে ভারতের প্রত্যক্ষ রোল আছে, কিন্তু মূল কাজটা তো শেখ হাসিনা করেছে। ভারত এসে পাশে ছিল। কেউ যদি শেখ হাসিনা হইতে চায়, ভবিষ্যতে ভারত তাকে নিয়ে নিতে পারে। রাষ্ট্র তার স্বার্থ দিয়ে চলে। সো ভারতের ক্রিটিক আমরা করব, কিন্তু মানুষের মধ্যে যেহেতু ভারত নিয়ে রাক্ষোভ আছে, এর মাঝখানে দাঁড়িয়ে আমরা হঠকারী কোনো কিছু করতে পারি। এটি হলো ডানপন্থার প্রবলেম। 7 সিস্টার্স আলাদা করে ফেলবো, ইউ ক্যানট সে দ্যাট। সো ডানপন্থার ঝুঁকি এই জায়গায়। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যৌক্তিক সমালোচনা আছে, কিন্তু আওয়ামী লীগের সবার ঘরবাড়ি ভেঙে দিতে হবে, আওয়ামী লীগ দেখলে রাস্তায় পিটিয়ে ঝুলিয়ে রাখতে হবে, এসব কথা তো প্রকাশ্যে বলা হয়েছে, মানুষ পছন্দও করে। মধ্যপন্থা চ্যালেঞ্জ এখানে, মানুষের মধ্যে থাকা খুব উস্কে দিয়ে আরেকজন যখন ট্র্যাকশন পায়,
তখন তিনি মধ্যপন্থী রাজনীতি করেন, তার কিন্তু মনে হতে পারে আমি এটা করে কি করছি। আমি এই প্রসঙ্গে একটু খালেদা জিয়া শুধু না, আমি একটু তারেক রহমানের ব্যাপারে একটু বলতে চাই। দেশে আসার আগে তিনি মিডিয়াতে মানে নিজের দলের পেজে তিনি প্রচুর কথা বলেছেন, ভিডিওতে তিনি বিবিসির সাথে সাক্ষাৎকার দিয়েছেন। তিনিও কিন্তু ওই ধরনের ঢঙে যান নাই। ইভেন দেশে এসে যে বক্তৃতা করলেন তুলনামূলকভাবে একটু স্ট্রং কথা, মানে শক্তভাবে বলেছেন, উনি এভাবে বলেন না, কিন্তু ওর মধ্যেও দেখবেন বিদ্বেষ নেই, কারো বিরুদ্ধে অভিযোগ নেই, ইনক্লুসিভ একটা মেন্টালিটি তিনি দেখাচ্ছেন। ঝুঁকি হচ্ছে এটা কানেক্ট নাও করতে পারে, কারণ সারা পৃথিবীতেই এখন অ্যাংরি লিডার্স, যে মানুষকে এজিটেট করে, মানুষকে খোঁচাতে থাকে, মানুষকে উস্কে দিতে থাকে। সো এই চ্যালেঞ্জ আছে, কিন্তু এখন চ্যালেঞ্জ যদি থাকেও আপনি ওই পথেই যেতে থাকবেন। আমরা যারা মধ্যপন্থী উদার গণতন্ত্র পছন্দ করি তারা তো আমরা এটা পছন্দ করব না। সেই বিবেচনায় আমি মনে করি এটা করেই যেতে হবে ক্রমাগত। তবে আবারও বলি, বেগম খালেদা জিয়া যিনি জীবনে কোনো পাল্টা বাজে কথা, পাল্টা রাগই দেখান নাই, বাজে কথা দূরেই থাকুক, রাগই দেখান নাই, সেই মানুষটাকে তো মানুষ গ্রহণ করলো। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে আসলে ভবিষ্যতে এই পন্থাটারই একটা বড় গুরুত্ব থাকবে। ধন্যবাদ। শান্তিকে তাই মনে করেন? ডেফিনেটলি, কারণ ম্যাডাম করলেন এরশাদের অধীনে 86-তে নির্বাচনে গেলে হয়তো প্রধান বিরোধী দল হতে পারত, আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হতো না। কিন্তু যদি যেতেন তাহলে আপোষহীন থাকতে পারতেন না। 91-তে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় আসে না। সুতরাং সাময়িকভাবে তখন অনেকে মনে করেছে যে উনি ক্ষমতা থেকে ছিটকে গেলেন। 14 নির্বাচন বর্জন, 18-তে বিশেষ পরিস্থিতিতে যেতে হয়েছে, তারপর এই আওয়ামী লীগের সঙ্গে সংগ্রামটা, লড়াইটা জারি রাখা, গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া, কোনো কম্প্রোমাইজ না করা, সাফারিংস অনেক বেড়েছে। অনেকে এটাও বলেছে যে উনি একটু কম্প্রোমাইজ করলেই তো প্রধান বিরোধী দল থাকতে পারতো। এরশাদের জাতীয় পার্টি হয়ে যাচ্ছে বিরোধী দল, ওনারা তো আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন রাজনীতিতে। কিন্তু দেশের পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে থাকলে তাকে যে অপ্রাসঙ্গিক করা যায় না, কোনো শক্তি পারে না, তার প্রমাণ তো বেগম খালেদা জিয়া। এবং বাংলাদেশে উগ্রপন্থার বিভিন্ন সময় উত্থান ভিজিবল হলেও বাংলাদেশের মেজরিটি মানুষ কিন্তু আসলে মধ্যপন্থা পছন্দ করে। যারা বাঙালি সংস্কৃতি ধারণ করবে, একই সঙ্গে ব্যান্ড সঙ্গীতে যাবে, আবার ওয়াজ মাহফিল সিরাতেও যাবে। একটা লিবারেল পন্থা, নামাজও পড়ব, স্বাভাবিক জীবনযাপন করব, রোজা রাখবো, মানুষের জন্য উপকার করব, কিন্তু এক্সট্রিম কিছু করব না, ধর্মের নামে উন্মাদনা করব না, আবার অতি সংস্কৃতি, অতি বাঙালিয়ানিয়া দেখাতে গিয়ে ধর্মের বিরুদ্ধে অবস্থান নিব না। দেখেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব তাকে কোথায় দাঁড় করিয়েছে। বাংলাদেশে ধর্মীয় রাজনীতি করা বিভিন্ন পন্থী বিভিন্ন সময় বলেছে না যে নারী নেতৃত্ব নাজায়েজ, এমনকি এক ধাপ বাড়িয়ে কেউ কেউ বলেছে নারী নেতৃত্ব হারাম। কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান এবং একই সঙ্গে ইসলামের প্রতি তার আনুগত্য এবং ভূমিকা, সব মিলিয়ে তাকে এমন এক ইউনিক জায়গায় নিয়ে গেছে। ওই যারা বলতো যে ইসলামের নারী নেতৃত্ব না যায়, তারা খালেদা জিয়াকে একসময় লিডার মেনে তার সঙ্গে একসঙ্গে খুব স্বাচ্ছন্দ্যে বসেছেন, রাজনীতি করেছেন, ঐক্য করেছেন। তাদের আপত্তি করবার জায়গাটা খুঁজে পাননি, কারণ তিনি একই সঙ্গে ফ্যাশন সচেতন, সৌন্দর্য সচেতন, মনটাকে কলুষিত হতে দেননি, উদার গণতান্ত্রিক মানসিকতা নিয়ে চলেছেন, ব্যক্তিত্ব এবং ইসলামের প্রতি তার আনুগত্য এবং ইসলামকে মানা। ইসলামের বিরুদ্ধে কখনো কোনো একটা স্টেপ বা কোনো ধর্মের বিরুদ্ধেই কোনো স্টেপ তার আপনি খুঁজে পাবেন না, যেটা অন্য অনেকেরই আপনি পাবেন অতি ইসলাম দেখাতে গিয়ে অন্য ধর্মের প্রতি বিমাতাসুলভ হয়েছে, আবার অন্য ধর্মের প্রতি বেশি উদার, আমি বেশি অসাম্প্রদায়িক, এটা প্রমাণ করতে গিয়ে ইসলামের প্রতি বা ধর্মীয় হুজুর, মাওলানা, মাদ্রাসা, এদের প্রতি বিমাতাসুলভ আচরণ করেছে। কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে দেখবেন একটা ইউনিক জায়গায়, তার ব্যক্তিত্ব এবং এই যে তার সামগ্রিকভাবে সকল ধর্মকে শ্রদ্ধা করে সবাইকে নিয়ে চলার যে ইনক্লুসিভ উদার গণতন্ত্র, সেইখানে তার অবস্থান ছিল, সেটাকে মানুষ গ্রহণ করেছে। গ্রহণ না করলে আজকে এত মানুষের ভালোবাসা তিনি পেতেন না। আমরা প্রত্যেকেই তো পৃথিবী থেকে বিদায় নিব, অনেকে বিদায় নিয়েছে। খালেদা জিয়ার মতো এইরকম মানে ঈর্ষণীয় গৌরবময় বিদায়, আমি বলছি ঈর্ষণীয় গৌরবময় বিদায়। আমরা প্রত্যেকে কিন্তু যাবার সময় কত মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারলাম, ওটাই কিন্তু শেষ পরিচয়। সেইখানে খালেদা জিয়ার ধারে কাছে কেউ নাই এদেশে। জাহেদ,
এই 2018 নির্বাচনের আগে যে ভুয়া মামলায় বেগম খালেদা জিয়া জেলখানায় গেলেন, এর আগে একটা সমঝোতার প্রস্তাব ছিল তার সামনে। সমঝোতাটা এরকম যে আপনাকে 100, ফিগারটা নাই বলি, 100 কতটা সিট দেয়া হবে, আপনি নির্বাচনে যান, আর যদি না যান তাহলে মামলায় আপনাকে অ্যারেস্ট করা হবে। তিনি তাৎক্ষণিকভাবে বলছেন, চিন্তা ভাবনা না করে, দলের সাথেও আলোচনা করেন নাই, বলছেন যে নো, নেভার। 18 সালের নির্বাচনটা শেখ হাসিনার মানে কবর খুঁড়ে ফেলছিল, এবং আমি মনে করি 18 সালের যে রাতের পর আওয়ামী লীগ দল হিসাবে সুইসাইড করেছে। আমি কিন্তু প্রায় বলতাম যে 18 সালের পর থেকে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল নাই। আই রিপিটেড ইট ইন মেনি অফ দ্য শোজ। এরপর আছে কি, এরপর একটা ওই যে ব্যবসায়ী, কিছু পলিটিক্যাল লোক, সিভিল মিলিটারি এস্টাবলিশমেন্টের একটা নেক্সাস, একটা মাফিয়া নেক্সাস এরপর দেশ চালিয়েছে। ওই সিদ্ধান্তটার গুরুত্বের কথা বলি। এই নির্বাচনে বিএনপি আমি ছাড় দেব না বলে যে ফাইট করতে গেল, তাতে রেজাল্ট কি হলো দেখুন। 50-এর বেশি, স্পেসিফিকলি বললে 52 আর 53 ক্যান্ডিডেটস আহত হয়েছে। মানে বাংলাদেশের কোনো নির্বাচনের ইতিহাসে একটা বড় দলের 50-এর বেশি ক্যান্ডিডেট আহত হয় না। আচ্ছা, আর বিএনপি আছে বলেই, বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়নি বলেই, এবং শেখ হাসিনার কাছে আপনার আমার যে কারো চাইতে অনেক বেশি তথ্য ছিল। উনি জানতেন যে দিনের বেলাও আমি সামলাতে পারবো না, চুরি উনি করবেনই, কিন্তু পরিস্থিতি এরকম যে দিনের বেলায় চুরি করেও সামলানো যাবে না, তাই তিনি রাতের এই সিল মেরে ফেললেন। এই ঘটনাটা এখন ওকে শেষ করে দিল। ভিত্তি কি তাহলে? ভিত্তি হচ্ছে এই, বেগম খালেদা জিয়া এটা অ্যাগ্রি করেন নাই। মজার ব্যাপার, আওয়ামী লীগের ইনফর্মালি কিছু লোকজন, তাদের সাথে তো টকশোতে দেখা হতো, কথা হতো, তারাও এটা জানেন। তারা একটা কথা বলতেন যে এই ডিল নিলে বরং ওর মধ্যে কিছু কমে টমেও যদি যেত, এখন তো পেয়েছে 7টা বা 8টা সিট, ওখানে 70-80টা সিটও যদি তার হাতে থাকতো, সে তো অনেক বেশি ভিজিবল থাকতে পারতো, 70-80টা কনস্টিটিউয়েন্সি তার হাতে থাকতো, তখন আমরা এই ফাইটগুলো করতাম, আপনারা কিন্তু ধ্বংস হতেন না। তাহলে কিন্তু শেখ হাসিনা বেঁচে যায় এবং দীর্ঘদিন শেখ হাসিনা আসলে থেকে যাওয়ার প্রবাবিলিটি তৈরি করে। সো এইভাবে প্রতিটা পদক্ষেপ আসলে হয়েছে। আর আমি একটা কথা বলি, মানে বাংলাদেশে শেখ হাসিনার পতন আসলে শেষ পর্যন্ত হলো কেন? বাংলাদেশের জুলাই এই সব হয়ে গেছে, খুব ভুল কথা। আমি কাছাকাছি আরেকটা দেশকে কম্পেয়ার করি এটার সাথে, সেটা হচ্ছে ক্যাম্বোডিয়া। ক্যাম্বোডিয়াতে 2013 সালের যে নির্বাচন হয়, হুন সেনের বিরুদ্ধে দুটো পলিটিক্যাল পার্টি বিরোধী একত্র হয়ে যায়, ক্যাম্বোডিয়ান ন্যাশনাল রেস্কিউ পার্টি নাম নেয় তারা। অবিশ্বাস্য ঘটনা, মানে শেখ হাসিনার মতো ভোট চুরি ইভেন হুন সেনও ডিক্টেটর, সে করে না। ওই নির্বাচনে হুন সেন খুবই মার্জিনালি জিতে 68 সিটস পায়। নতুন যে দলটা আছে রেস্কিউ পার্টি, ওরা 55 সিটস পায়। ওদের 123 হচ্ছে ওদের পার্লামেন্টের মেম্বারশিপ, পরে 125 হয়েছে। ও তো ভয় পেয়ে গেল। এরপর করলো কি, 18 সালের নির্বাচনের আগে তাদেরও এরকম, ওই পার্টির প্রধানকে তিনি রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে তাকে গ্রেফতার বহিষ্কার করলেন এবং আইন পাশ করালেন হাইকোর্টের মাধ্যমে যে চিফ যদি অ্যাকিউজড হয় তাহলে দল বিলুপ্ত। তো দল বিলুপ্ত করে দিল। এই বিলুপ্ত করে দেওয়ার পর ওই দল আর দাঁড়াতে পারেন। আমি যে জায়গাটা আসছিলাম, ফলে হুন সেনের আর চ্যালেঞ্জ তৈরি হলো না। হুন সেনের পরের নির্বাচনে একটাও আর কাউকে দেন নাই। আর গত 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এসে 5টা সিট আরেকজনকে দিয়েছে। তো শেখ হাসিনা এই কাজটাই করতে চেষ্টা করছিল আসলে, বিএনপিকে ভেঙে দাও, আইদার আন্ডারস্ট্যান্ডিং করে কিছু সিট দাও, না হয় 24 যে দুটো দোকান খুলেছে যাতে বিএনপির লোকজনকে ভাগিয়ে এনে নেওয়া যায়। কিন্তু বিএনপি তো ভেঙে পড়ে নাই, ফলে বিএনপি কিন্তু ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছে। শেখ হাসিনা ঠিক হুন সেনের পথে যেতে চাচ্ছিলেন। এসব ডিক্টেটর যা চায়, উনি 26-27 বছর নিজে ক্ষমতায় থাকলেন, গত নির্বাচনে আর নিজে প্রাইম মিনিস্টার হন নাই, তার ছেলে হুন ম্যানেট প্রাইম মিনিস্টার হয়েছে। শেখ হাসিনাও তার ছেলে বা মেয়ে কেউ একজন এই তরিকাই যাচ্ছিলেন, পারেন নাই, কারণ হচ্ছে বিএনপি ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে। এবং আবারও বলছি, খালেদা জিয়া কম্প্রোমাইজ করেন নাই। জুলাই কিসের ওপরে দাঁড়ালো শেষ পর্যন্ত? জুলাই দাঁড়ালো মানুষের মধ্যকার ক্ষোভ, বিক্ষোভ। ধরুন একটা উদাহরণ দিই, বিএনপিকে রাস্তায় পেটায়, বলে যে বিএনপির ডাকে মানুষ আসে নাই, বিএনপির বিরুদ্ধে গায়েবী মামলা হয়, বিএনপির টপ লিডার্স মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন মানুষকে জেলে নিয়ে যায়, বেগম খালেদা জিয়াকে তো নিয়েছেই এবং অকথ্য বাজে কথা বলছে। আপনি বিএনপি করেন বা না করেন, এগুলো না আপনার মধ্যে ক্ষুব্ধতা তৈরি করে। আপনি দেখেন যে শেখ হাসিনা জালিম হয়ে উঠেছে, যে এটা কিভাবে জালিম হওয়ার জন্য কিন্তু কাউকে মজলুম হতে হয়, এটা বিএনপি হয়েছে। বিএনপির অন্য সমালোচনা থাকতে পারে এখন বা ভবিষ্যতে। সো এই সময়টা ক্রমাগত এই চ্যালেঞ্জগুলো করেছেন এবং খুবই চমৎকারভাবে উনি আপোষহীন যে কথাটা আছে, এখানে একটু জিনিস আমি একটু যোগ করতে চাই। বেগম খালেদা জিয়া কিন্তু আপোষও আছে। একটা রাজনৈতিক লিডারের কিন্তু আপোষহীন সবসময় হওয়ার দরকার নাই। উনি আপোষ করে আমাদের কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, আমি উদাহরণ দিই।
এবার এই 24-এও কিন্তু আপোষহীন থাকায় কাজ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন হয় উনি প্রথমে এটা মেনে নেন নাই। আমি মনে করি এটা ওনার একটা ভুল, এটা আগে মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু ওনাকে তো নির্বাচনটা করতে হতো, কারণ আওয়ামী লীগ পদত্যাগ করে ফেলেছে, সংবিধান সংশোধনের মতো ট্রুথ আর মেজরিটি ছিল না। সো নির্বাচনটা উনি করলেন। আচ্ছা, করার পরে তো উনি থেকে যাওয়ার চেষ্টা করতে পারতেন। শেখ হাসিনা নিয়ম রক্ষা নির্বাচন বলেছে না 14 সালের আগে, তারপর তো 5 বছর থেকে গেলেন। আচ্ছা, শেখ হাসিনা কি খালেদা জিয়াকে আন্দোলন করে ক্ষমতাচ্যুত করতে পেরেছিল? 91 থেকে 96 একদিন আগেও সরকারের পতন হয় নাই। তো আমি আসলাম, এসে এবার যেহেতু নির্বাচন হয়ে গেছে, আমাদের 5 বছরের ম্যান্ডেট আছে, আমি তো থেকে যেতে পারতাম না। উনি জনগণের যে দাবি, ওনার প্রাথমিক যে সিদ্ধান্ত, সেটা থেকে সরে এসে উনি আপোষ করেছেন, করে ওই বিলটা পাশ করলেন, করে পদত্যাগ করে সুন্দর তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে দিলেন। যে এখানে আপোষ শব্দটা যায় না, আচ্ছা। এটা রিয়েলাইজেশন, পলিটিক্যাল রিয়েলাইজেশন ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। ইভেন আরেকটাও বলি আপনাকে, এই বিএনপির গঠনতন্ত্র কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের। বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মের পক্ষের দল, কিন্তু যখন বিরোধী দল থেকে 91-তে দাবি করা হলো যে সংসদীয় পদ্ধতির, তিনি কিন্তু রিয়েলাইজ করলেন দেশের সাথে এটা হতে পারে, তিনি চ্যালেঞ্জ দিলেন এবং সংসদীয় এক সেকেন্ড একটু বলি, খুব ইন্টারেস্টিং ব্যাপার। যদি এটা না মানতেন, আমি বিশ্বাস করি, মানে ধরেন তখন প্রেসিডেন্ট নির্বাচন করছে খালেদা জিয়া, শেখ হাসিনা, আওয়ামী লীগের কোনোদিন ক্ষমতায় আসার স্কোপ হতে বলে আমার মনে হয় না, মানে প্রেসিডেন্ট নির্বাচন যদি হতো। সেক্ষেত্রে আপনার এই একটা জিনিস হচ্ছে, আপোষহীনের বিষয়টা কি, মাত্রাটা কোথায়? দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা বিশেষ গোষ্ঠী দেশের গণতন্ত্রকে, রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করছে, দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তখন তার সঙ্গে তিনি কোনো রকম কম্প্রোমাইজ করেন নাই, আনকম্প্রোমাইজ থাকলেন, ওইটা হলো আপোষহীনতা। কিন্তু এমন একটা দাবি আসলো যেটা একসময় তিনি প্রথমে ওনারা তো সব কিছুই নিজের চোখে দেখেন না, ইন্টেলিজেন্স রিপোর্ট আসে, তার কলিগদের কাছ থেকে তথ্য পান, রাজনৈতিক নেতাদের থেকে পান, এবং শুরুতে তিনি মনে করলেন যে আমি যে অবস্থানে আছি এটা ঠিক, এটাই দেশের পক্ষে। একসময় তিনি রিয়েলাইজ করলেন যে না, আমি যদি এইখানে এটাকে আমি ধরে রাখি তাহলে মানুষের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে এবং গণতন্ত্রের ক্ষতি হবে। সুতরাং এইখানে তার আগের রিয়েলাইজেশনটাকে তিনি দেশের স্বার্থে চেঞ্জ করলেন। এটাকে বলে পলিটিক্যাল বেটার আন্ডারস্ট্যান্ডিং এবং রিয়েলাইজেশন, তা থেকে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সিদ্ধান্ত বদল। সিদ্ধান্ত বদল আর আপোষকামিতা দুইটা কিন্তু এক না। স্বার্থের জন্য যখন কেউ নিজেকে বিকিয়ে দেয় এবং হাসিনার মতো জাতীয় বেঈমান হবে ঘোষণা দিয়ে আবার যখন নির্বাচনে যায়, ওটা হলো আপোষকামিতা। আপোষকামিতা আর রিয়েলাইজেশন এবং সিদ্ধান্ত বদল দুইটা কিন্তু মাত্রাগত পার্থক্য আছে। সেই বিবেচনায় আমি বলছি যে শেখ হাসিনা খালেদা জিয়ার সঙ্গে এই ইভেন্টে সংসদীয় পদ্ধতিতে যাওয়া কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেওয়া, এটা ঠিক আপোষ না, এটা হচ্ছে দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সিদ্ধান্ত বদল। মনে হয়েছে যে না, আমি আগে যেই পজিশনে ছিলাম ওটার থেকে এটা বেটার হবে, আগে হয়তো আমি ভুল ভেবেছিলাম। এটা তার জেনারেসিটি বলতে পারেন। প্রায় শেষ দিকে আমরা অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে খালেদা জিয়ার এই রাজনীতি থেকে আমরা কি পেলাম? অনেক কিছুই। আমি প্রায় বলি না, আমরা বিদায় খালেদা জিয়া বলেন, আমি বলছি আমরা ওনাকে বিদায় বলছি না, আসলে ওনার শারীরিক প্রস্থান হয়েছে। খালেদা জিয়া রিলেভেন্ট থেকে যাবেন সব কিছু। একটা মানুষ সব সিদ্ধান্ত সঠিক নেন না, একটা মানুষ, উনি মানুষ তো দিনের শেষে, উনি অসাধারণ মানুষ, এবং শেষ পর্যন্ত বললাম না, উনি প্রায় সাধুর জায়গায় তাকে অনেক ক্ষেত্রে নিয়ে গেছেন। তার সঠিক কাজ, তার ভুল কাজও ইভেন যেখানে যেখানে করেছেন, সেগুলো নিয়ে সমানে আলোচনা হতে হবে, কথা হতে হবে। কিন্তু আমি যেটা নিতে চাই ভবিষ্যতে, এটা আমাদের জন্য খুবই জরুরি, ওনার রাজনীতি একটা মধ্যপন্থী উদার রাজনীতি এবং ওনার পলিটিক্যাল রেটরিক, এটা সামনে খুবই জরুরি হয়ে উঠবে। গ্লোবাল ট্রেন্ডকে আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে আমাদের পাশের দেশে এমন একজন আছে, যখন আপনি ডানপন্থী উগ্র রাজনীতি নিয়ে কথা বলছেন, আইডেন্টিটি পলিটিক্স নিয়ে কথা বলছেন, সারা পৃথিবীতে যখন নাম হয়, উদাহরণ হিসেবে এই ভদ্রলোকের নাম আসে, খেয়াল করবেন কিছুদিন আগে আমাদের এখানে যদ্দূর হয়েছে তার 10 গুণ রিয়াকশন ওরা দেখাচ্ছিল। কারণ ডোমেস্টিক পলিটিক্স এটা বাংলাদেশে উস্কে দিয়ে, বাংলাদেশকে দিয়ে যদি কিছু বলানো যায়, বাংলাদেশকে যদি কিছু করানো যায়, এটা সে ব্যবহার করতে পারে। ওটা তার ডোমেস্টিক পলিটিক্সে কাজ করে। মার্চ এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে, মার্চ এপ্রিলে আসামেও আছে, আসামে তাদের সরকার, কিন্তু পশ্চিমবঙ্গ তো তাদের নেই, তারা পায়নি। তামিলনাড়ু, কেরালায় নির্বাচন আছে। সুতরাং এই প্রবণতা যেহেতু থাকবে, আমরা
এইখানেই আসলে একটা বড় ঝামেলায় আছি, ঝামেলায় পড়তে পারি। সুতরাং বেগম খালেদা জিয়ার রাজনীতি যেটা এবং তার রাজনৈতিক প্রকাশ যেটা, আমার কাছে ওনার প্রকাশটাকে কেউ কেউ বলতে পারেন এটা এই যুগে চলবে কি না, কিন্তু ওই যে বললাম তার জানাজা প্রমাণ করে দিনের শেষে এটা চলে। সেই কারণে আমি মনে করি এইটুকু অ্যাটলিস্ট আমরা যদি শিখতে পারি। আর ওই যে বললাম আমি ভুল করতে পারি, কিন্তু আমি দেশকে ভালোবাসি, এবং উনি ওনার জীবন দিয়ে, ওনার সাফারিং দিয়ে প্রমাণ করে দিয়েছেন এটা। সো রাজনীতিবিদদেরকেও ভবিষ্যতে ওনার মানদণ্ডে আসলে তুলনা করতে হবে। আপনি যা মুখে বলেন আমি আপনার সাথে আছি, থাকবো, আছেন কি, থাকবেন কিনা দেব। 5 তারিখের পর লন্ডন গেলেন, তাই না? লন্ডনের ট্রিটমেন্ট আমাদের চাইতে এখনও, আমরা দুজনই ডাক্তার, আমরা জানি অনেক ক্ষেত্রেই বেটার আছে। ওনার ফেরার দরকার ছিল? না ফিরলেও পারতেন। না ফিরলেও পারতেন। উনি দেশের চিকিৎসা নিলেন, দেশে মারা গেলেন। এরকম মানুষ তো দেশে মারা যায় না সাধারণত। উনি সিদ্ধান্ত নিয়ে আসলেন, তাই না? তো এই জিনিসগুলো পলিটিশিয়ানদেরকে শিখতে হবে। 5 তারিখে না, এর আগে শেখ হাসিনার একটা সামনে তো উনি deal চিকিৎসা দিয়েছেন। নেওয়ার সুযোগ পেলেন। সুযোগ পেলেন। উনি জানতেন দেশে ফেরত আসলে তার পরিণতি খারাপ হতে পারে, সেটা জেনেও দেশের টানে, দেশের মানুষের টানে, দলের টানে, রাজনীতির টানে ঝুঁকি নিয়েই কিন্তু ফিরে আসলেন। অন্য অনেক নেতা নেত্রী হলে আসতো না, এরকম নজিরও তো আছে। একদম তাই। সেই নজির আসলে অনেক কিছু ঘটে গেল এর মধ্যে দিয়ে। শেষ কথাটা কি তাইলে? শেষ কথাটা হচ্ছে, কারো যদি নিজের ভেতরটা যদি কলুষিত না করে দেশের জন্য, দেশের মানুষের জন্য কেউ যদি নিবেদিত থাকে, মানুষ তাকে সম্মানিত করে, আল্লাহ তাকে সম্মানিত করে। বিদায় প্রত্যেকেই নিব আমরা। খালেদা জিয়া বিদায় নিয়েছেন, 80 বছর জীবন পেয়েছেন, এটা একেবারে কম নয়। তার মৃত্যুর পরে দেশে বিদেশে সব জায়গায় যে শ্রদ্ধা যে তিনি পাচ্ছেন, তিনি এখন সরকারেও নেই, দলের প্রধানের পদে থাকলে অনেকদিন ধরে অসুস্থ, এরকম অ্যাক্টিভলি পার্টিসিপেটরি না। সেই অবস্থায় দেখেন আপনি চিরবৈরী, ইন্ডিয়ার সঙ্গে বিএনপির নানান রকমের পারস্পরিক মতভিন্নতা আছে। 16-17 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে ইন্ডিয়া টিকে রেখেছে, বিএনপির সঙ্গে দূরত্ব আছে, পাকিস্তানের সঙ্গে নানান ইস্যুতে নানান সমস্যা আছে। এই অবস্থায় খালেদা জিয়ার জন্য একই সঙ্গে ইন্ডিয়ার প্রতিনিধি আসছেন, গুরুত্বপূর্ণ প্রতিনিধি, পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিনিধি আসছেন, অন্যান্য দেশের সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা আসছেন। সারা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো থেকে তার জন্য যে বিবৃতি, তার জন্য যে দোয়া যেটা করা হচ্ছে, এইটা তো এক অনন্য উদাহরণ। এটা বাংলাদেশের, আপনি এখন ভাবেন তো আর কোন নেতা এটা পেতে পারেন? সুতরাং সেই বিবেচনায় শেষ বিচারে খালেদা জিয়া বিজয়ী হয়েছেন এবং ঈর্ষণীয় গৌরব নিয়ে পৃথিবী ছেড়েছেন। লাস্ট কথা যেটা হলো যে অন্তর্বর্তী সরকার কিন্তু অনেক উদারতা দেখিয়েছেন, বিশেষ করে প্রফেসর ইউনূস। একদম তাই। ইনফ্যাক্ট ওনারা প্রাপ্য ছিলেন, অন্তর্বর্তী সরকার উদারতা আমি এভাবে বলবো না, যা প্রাপ্য সেটা করেছেন। তারা এটা না করে থাকতে পারেন, করেছেন এবং খুবই মনোযোগ দিয়ে করেছেন, আন্তরিকতার সাথে করেছেন, এটা ফর শিওর। এবং যেভাবে ম্যানেজ করেছেন সব কিছু, আমরা সরকারকে ধন্যবাদ দিতে চাই। কিন্তু বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রীয় সম্মান এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার এই জানাজা এবং তার দাফন হবে, এটা উনি ডিজার্ভ করেন। এটা ঠিকঠাক মতো হয়েছে, আমরা এটুকুই। জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। সায়ন্ত, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।